আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ বিস্কুট সংবাদ শিরোনাম। করোনায় দেশে একদিনে আবারও 100-র কাছাকাছি মৃত্যু, সংক্রমণের হার কমলেও সতর্ক না থাকলে খারাপ পরিণতির আশঙ্কা। সর্বাত্মক লকডাউনের মধ্যেই অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু, অন্য দিনের চেয়ে রাজধানীতে পুলিশের চেকপোস্ট কম। 2 ডোজ নিলেও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার পরামর্শ, নতুন টিকা কেনার অগ্রগতি জানাতে কমিটিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ। ভারতের মহারাষ্ট্রের হাসপাতালে অক্সিজেনের অভাবে 22 রোগীর মৃত্যু, করোনায় বিশিষ্ট কবি ও গবেষক শঙ্খ ঘোষের জীবনাবসান। এবং মেট্রো রেলের 6 কোচের প্রথম ট্রেন সেট ঢাকায়, প্রস্তুতি শেষে দ্রুতই পরীক্ষামূলকভাবে চালানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে যা থাকছে। চীনে পরিবেশ বান্ধব গাড়ি প্রদর্শনীর খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। করোনা ভাইরাসে দেশে বুধবার পর্যন্ত 24 ঘন্টায় 100-র কাছাকাছি মৃত্যু হয়েছে, তবে কিছুটা কমেছে একদিনে সংক্রমণের হার। বিশেষজ্ঞরা বলছেন নতুন ধরনের করোনা ভাইরাসটি অনেক বেশি ক্ষতিকর, তরুণরাও মারা যাচ্ছেন। সচেতন না হলে পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা করছেন তারা। দেশে করোনা ভাইরাস পরিস্থিতির সবশেষ চিত্র জানাচ্ছেন আফরোজা হাসি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার পর্যন্ত 24 ঘন্টায় দেশে 95 জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যু 10,683 জনে এসে দাঁড়িয়েছে। মৃত্যুর হার 1.46%। এ সময় আক্রান্ত শনাক্ত হয়েছেন 4,280 জন। এ পর্যন্ত মোট শনাক্ত 7,32,060 জন। নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার 15.07%। এ পরিস্থিতিতে রাজধানীর হাসপাতালগুলোতে অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ির সারিও দীর্ঘ হচ্ছে। মৃত্যুর তালিকায় যুক্ত হচ্ছেন অনেক তরুণও। যেভাবেই হোক আপনাকে চেষ্টা করতে হবে যেন আপনি করোনা রোগে আক্রান্ত না হন। সেটার জন্য আপনার যে স্বাস্থ্যবিধি আছে সেটি আপনাকে খুব কঠোরভাবেই পালন করতে হবে, এবং বিশেষ করে যারা সিনিয়র আছেন ওনারা তো কষ্ট করে করেন, কিন্তু দুঃখজনক হচ্ছে যে যারা ইয়াং আছেন তারা যদি না মানে, তারা বাইরে থেকে ডিজিজটাকে যদি নিয়ে বাসায় প্রবেশ করে, তার যে সিনিয়র আছে তারা বাইরে না গেলেও কিন্তু তারা আক্রান্ত হয়ে যাওয়ার অনেক সম্ভাবনা থাকছে। একই সঙ্গে থাকছে, একই সঙ্গে খাচ্ছে, তো ওই জন্য সবারই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আসলে মানে আমরা যে কথাটা বলেছি যে প্রিভেনশনের এইখানে আর কোনোই বিকল্প সারা বিশ্বব্যাপী কোথাও নাই। পরিবার ও আশেপাশের মানুষের সুরক্ষায় স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশে সর্বাত্মক লকডাউনের 8ম দিনেও যথারীতি গণপরিবহন বন্ধ আছে, তবে অনেক ব্যক্তিগত যানবাহন চলছে। লকডাউনের পরিস্থিতি জানাতে রাজধানীর সোনারগাঁও মোড়ে আছেন সহকর্মী মোরসালিন বাবলা। সরাসরি যাচ্ছি তার কাছে। বাবলা, আপনি আমাদের আগের সংবাদগুলোতে রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে লকডাউনের পরিস্থিতি জানাচ্ছেন। এই মুহূর্তে সোনারগাঁও মোড়ে কি চিত্র দেখছেন আপনি? ধন্যবাদ মেহেদি। আসলে এই মুহূর্তে আসলে প্রচন্ড ঝড়ো আবহাওয়া চলছে, ধূলিঝড় হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর ধূলি অনেকক্ষণ থেকে, প্রায় 15-20 মিনিট থেকে এখানে ধূলিঝড় হচ্ছে, প্রচুর ঘূর্ণিঝড়ের মতো, যেটা ধূলিঝড় বলা হয়। সেই প্রতিকূলতার মধ্যেও কিন্তু এখানে আমরা অবস্থান করছি, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এত প্রতিকূলতা সত্ত্বেও কিন্তু এখানে যথারীতি এখানে প্রচুর রিক্সা রয়েছে, প্রচুর যানবাহন রয়েছে, মানুষ চলাফেরা করছে। বিশেষ করে যারা দিন আনে দিন খায় এই মানুষগুলো কিন্তু তারা এখনো কিন্তু অবস্থান করছে। আপনি দেখতে পাচ্ছেন যে অনেকে মাস্ক পরছে, অনেকে মাস্ক পরছেন না, অনেকে এখানে আড্ডা দিচ্ছে, ছোট ছোট দোকান রয়েছে, সেই দোকানগুলোতে তারা খাওয়া দাওয়া করছে। আপনাকে দেখাচ্ছি প্রচুর সংখ্যক মানুষ এই যে সোনারগাঁ
মোড়ে অবস্থান করছে, কারণ পিছনে একটি কাঁচা বাজার রয়েছে, পাইকারি বাজার রয়েছে, যেটা কারওয়ান বাজার নামে অভিহিত। কারণ রাত যত গভীর হয় এই বাজারে আসলে লোক সমাগম তত বাড়তে থাকে। আমরা দেখতে পাচ্ছি যে এই লকডাউনের মধ্যেও কিন্তু এখানে প্রচুর সংখ্যক লোক সমাগম ঘটছে। আমরা অন্যান্য সময় যে বিষয়টি দেখেছি যে এই লকডাউনের মধ্যে কিন্তু এই রাতে কিন্তু যানবাহন চলাচলের পরিমাণ কিন্তু রাতে খুব কমে যায়, কিন্তু আমি সন্ধ্যার পর থেকে দেখছি ক্রমান্বয়ে কিন্তু যানবাহন কিন্তু বাড়তেছে, কমছে না। কিন্তু প্রচুর সংখ্যক প্রাইভেট কার কিন্তু এখনো চলাফেরা করছে, যদিও যে যানবাহনগুলোর মধ্যে আপনার যে বাস চলাচল নেই, বাস চলাচলগুলো বন্ধ রয়েছে, কিন্তু প্রাইভেট কার বলেন, সিএনজি বলেন, অটো রিক্সা বলেন, রিক্সা বলেন, সব কিছুই কিন্তু স্বাভাবিক গতিতে চলাচল করছে, ট্রাক চলাচল করছে। তো মানুষের মধ্যে যে লকডাউনের মধ্যে আসলে যে ঘরে থাকার যে প্রবণতা, আমি আজকে ঢাকা শহরের বিভিন্ন এলাকা ঘুরলাম, সেই প্রবণতা কিন্তু মানুষের মধ্যে অনেক কম। তারা কেন জানি নানা কারণেই কিন্তু ঘরের বাইরে অবস্থান করছেন, কেউ বলছেন কাজের জন্য তারা অবস্থান করছেন, তবে সন্ধ্যার পর তো কাজ থাকার কথা না। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে আসলে তারা কেন বাইরে এসেছেন। তারা বলছেন যে আসলে রোজা দেখেছি ঘরের বাইরে একটু ভালো লাগে, বাতাস খেতে ভালো লাগে, আমরা এখানে ঘোরাফেরা করছি। অনেকে কিন্তু এলোমেলো ভাবেই কিন্তু এই ঘোরাফেরা করছে। মেহেদি, এই ছিল এখানকার চিত্র। মেহেদি, আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিলাম। বাবলা, আপনাকে ধন্যবাদ, আপনি নিরাপদে থাকবেন। কথা বলছিলাম সহকর্মী মোরসালিন বাবলার সাথে, জানাচ্ছিলেন রাজধানীর সোনারগাঁও মোড়ে লকডাউনের সর্বশেষ পরিস্থিতি। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সারা দেশে লকডাউনের মধ্যেই অভ্যন্তরীণ বিমান চলাচল শুরু হয়েছে। কক্সবাজার ছাড়া অন্য সব জায়গায় ফ্লাইট চলছে। লকডাউনের মধ্যে করোনা ভ্যাকসিন নিচ্ছেন মানুষ, তবে অনেক ক্ষেত্রেই শারীরিক দূরত্ব মানা হচ্ছে না। রাহুল রায়ের রিপোর্ট। দেশব্যাপী সর্বাত্মক লকডাউনের দিন যতই বাড়ছে, সেই সঙ্গে রাজধানীতে বাড়ছে লোক সমাগম আর যানবাহনের সংখ্যা। রাস্তায় প্রাইভেট কার আর রিকশার প্রাধান্য থাকলেও গণপরিবহন বন্ধ রয়েছে। এরই মধ্যে আজ থেকে চালু হয়ে গেছে অভ্যন্তরীণ ফ্লাইট, তবে প্রথম দিন যাত্রীর সংখ্যা কম ছিল। সিলেট, চট্টগ্রাম, সৈয়দপুর, যশোর এবং বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে, আর রাজশাহীটা আসলে আগামীকাল থেকে পরিচালনার একটা পরিকল্পনা আছে। বাট কক্সবাজারে এই মুহূর্তে আসলে সম্ভাবনা নাই, বিকজ এটা করোনার যে আক্রান্তের হার বাংলাদেশে সেটা আসলে ডে বাই ডে বাড়ছে, এবং বাংলাদেশ সরকার এবং সিভিল এভিয়েশন আসলে চাচ্ছে না এই মুহূর্তে ট্যুরিস্ট জোনগুলোতে আসলে এটাকে প্রমোট করার জন্য। পরিধান করা, আপনাকে ফেস শিল্ড পড়তে হবে, ফ্যান গ্লাস পড়তে হবে, স্যানিটাইজিংয়ের ব্যাপার আছে, বডি টেম্পারেচার, ডিসইনফেক্ট, এয়ারক্রাফট ডিসইনফেক্টের প্রত্যেকটা নিয়ম নীতি আমরা মেনে ফ্লাইটগুলো চালাচ্ছি। কয়েকটি দেশের সাথে বিশেষ ফ্লাইট চালু হয়েছে আগে থেকেই। লকডাউনের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ছাড়ার অনেক আগেই হাজির হয়ে যাচ্ছেন যাত্রীরা। রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে পুরো দমে কাজ চলছে, তবে অনেক ক্ষেত্রেই টিকা নিতে আসারা সামাজিক দূরত্ব মানছেন না। নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করলেন স্বাস্থ্যকর্মীরাও। এটা একটা মাতৃসদন। হ্যাঁ, এখানে আসলে কোভিডের মতন ভ্যাকসিনেশন পরিবেশটা ছিল না আমাদের। হ্যাঁ, এখানে সিটি কর্পোরেশনের তো কোনো ধরনের ম্যান পাওয়ার নাই, আমাদেরকেই রিক্রুট করেছে এই কোভিডের জন্য, যার জন্য আমরা ছোট্ট একটা পরিসরে চেষ্টা করছি যে আমাদের মতন মানুষকে, মানে জনগণকে টিকা দেওয়ার জন্য। এখন যতই চেষ্টা করি না কেন আমরা, কিন্তু আমরা তো এতটুকু জায়গার মধ্যে এতজনকে করানোটা তো আসলেই আমরাও তো খুব টেনশনে থাকি। রাজধানীতে আজ পুলিশের চেকপোস্টের সংখ্যা ছিল অন্য দিনের চেয়ে বেশ কম। বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের সংখ্যা বেড়ে যায়, কোথাও কোথাও ছোটখাটো ট্রাফিক জ্যামেরও সৃষ্টি হয়। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। মুন্সিগঞ্জের শিমুলিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়ায় নৌপথে লকডাউন উপেক্ষা করে দুই পাড়েই দিন দিন মানুষের চাপ বাড়ছে। 150-র বেশি পণ্যবাহী ট্রাক সহ প্রায় 200 যানবাহন পারাপারের অপেক্ষায় শিমুলিয়া ঘাটে আটকা আছে। জরুরি পারাপারের জন্য 5টি ফেরি চলাচল করছে এই ঘাটে। কিছু স্পিড বোট চলছে নিষেধাজ্ঞা অমান্য করে। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয় জানিয়েছে, লকডাউনের কারণে 16টি ফেরির মধ্যে 3টি ফেরি দিয়ে জরুরি কাজে নিয়োজিত যানবাহন পারাপার করা হচ্ছে। দ্বিতীয় ডোজের করোনা টিকা নেওয়ার পর রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে কমপক্ষে 21 দিন সময় লাগে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাই 2 ডোজ টিকা নেওয়ার পরও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ায় তৈরি টিকা কেনার অগ্রগতি 7 দিনের মধ্যে জানাতে 5 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। জানাতুল বাকি একেকার রিপোর্ট। দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় সংক্রমণের ধাক্কায় 16 থেকে 19 এপ্রিল টানা 4 দিন করোনায় মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে 20 মার্চ থেকে 20 এপ্রিল এই এক মাসে
করোনাতে মৃত্যু হয়েছে 1946 জনের, আর মোট মৃত্যুর 2/3 রাজধানীতে 1321 জন। রোগতত্ত্বর পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, এখন আসলে সংক্রমণের মাত্রা উচ্চ সংক্রমণ দেখা যাচ্ছে বাংলাদেশে এখন, এবং এটা মোটামুটি গত 1 মাসের কাছাকাছি হয়ে গেল যে আমরা সংক্রমণ ঊর্ধ্বগতিতে ছিল। টিকা দিলে তার মধ্যে যদি সংক্রমিত হনও তার ওটা মারাত্মক হওয়াটাকে প্রিভেন্ট করবে। টিকা হচ্ছে কোভিড নিয়ন্ত্রণের একটি হাতিয়ার, কিন্তু একমাত্র নয়। স্বাস্থ্যবিধি মানাটা হচ্ছে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে মাস্ক ব্যবহার। রোগতাত্ত্বিক বিশ্লেষণ বলছে করোনা সংক্রমণের অতি উচ্চ অবস্থায় বাংলাদেশ, তাই স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি সম্মুখ সারির যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকার আওতায় আনতে হবে। যুক্তরাষ্ট্রের মডার্না, জনসন অ্যান্ড জনসন, চীনের ক্যানসাইনো ও সিনোফার্ম এবং রাশিয়ার স্পুটনিক 5 এই 5টি টিকা কেনা নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের কমিটি হয়েছে। আমাদের যে ন্যাশনাল ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট প্ল্যানটি তৈরি হয়েছে, সেই ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট প্ল্যানে কিন্তু আমরা শতকরা 80% মানুষকে টার্গেট করে পরিকল্পনা তৈরি করেছি। সুতরাং ওই 80% মানুষের জন্যই আমাদের টিকা সংগ্রহ করা প্রয়োজন। তারই ভিত্তিতে আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা টিকা কিনেছি, আমরা কোভ্যাক্সের মাধ্যমে পাবো। এছাড়াও আরো অন্যান্য সোর্স থেকেও টিকা কেনা যায় কিনা আলোচনা হচ্ছে আমাদের সাথে, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমাদের কথাও হচ্ছে, তবে কোনোটা এখনো চূড়ান্ত পর্যায়ে যায়নি। ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালককে প্রধান করে গঠিত 5 সদস্যের ওই কমিটি টিকার কার্যকারিতা যাচাই ও কোন টিকা আগে পাওয়া যাবে এই বিষয়ে সিদ্ধান্ত দেবে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর হাসপাতালগুলোতে সারা দেশ থেকে আসা কোভিড-19 আক্রান্তদের ভিড় বাড়ছে। জনস্বাস্থ্যবিদরা বলছেন, এই অবস্থায় স্থানীয় পর্যায়ে চিকিৎসার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ঢাকায় কমপক্ষে 5টি ফিল্ড হাসপাতাল স্থাপন করা জরুরি। সামিয়া রহমান প্রেমা রিপোর্ট। হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্সের জট। কোভিড-19 আক্রান্তদের গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসছেন স্বজনরা। জনবল সংকটে রোগীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন চালু করা ডিএনসিসির কোভিড হাসপাতালটিও। রিপোর্ট আজকে সকালে পাইছি আর কি, এমএলএ কে এটা পজিটিভ, তো এই জন্য আমরা সাভার থেকে আইছি। পিরোজপুর থেকে আসছি, তো জেলা হাসপাতাল ওখানে করোনা টেস্ট করতে দিয়েছি 3 দিন হলো, আজকে পর্যন্ত আমরা রিপোর্ট পাইনি। আর আমাদের নোয়াখালীতে অক্সিজেন নাই, আমার রোগীর শ্বাস নিঃশ্বাসের সমস্যা হয় আর কি, শ্বাস নিতে পারে না। বিশেষজ্ঞরা বলছেন, জেলা উপজেলাগুলোতে চিকিৎসা সেবায় সক্ষমতা বাড়াতে হবে। উপজেলা এবং জেলা হাসপাতালে হাই ফ্লো অক্সিজেনের ব্যবস্থাটা রাখা দরকার, যাতে করে সব রোগী ঢাকায় না আসে। দ্বিতীয় যেটা, ফিল্ড হাসপাতাল তৈরি করা। এখন কিন্তু স্কুল কলেজ বন্ধ আছে, কনভেনশন সেন্টারগুলো আছে, যেখানে যে বিয়ে শাদী হয়, কমিউনিটি সেন্টার, এগুলোকে আমরা কাজে লাগাতে পারি। বেসরকারি হাসপাতালে চিকিৎসার অতিরিক্ত খরচ মেটাতে পারছেন না অনেকেই। কম খরচে উন্নত চিকিৎসা নিতে তারা আসছেন মহাখালী ডিএনসিসি হাসপাতালে। অবশ্য নতুন আক্রান্তদের প্রাধান্য দেয়ায় এ ধরনের রোগীদের ফিরিয়ে দিতে হচ্ছে। বলছে যে একটাও ফাঁকা নাই, আমাকে এইটাই তথ্য দিল, এবং আমার সাথে আরো কয়েকজন ছিল, ওনারও একই কথা বললো। তখন সে বলছে না, কোনোটাই খালি নাই বা ফাঁকা হবে না। আপনার যে পড়ে গেছে মাথা ঘুরে, তো শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, তখন তো আমরা দিশাহারা হয়ে বেহুশ হয়ে এখানে আসছি। দেশে অনেক বেকার চিকিৎসক রয়েছে জানিয়ে জনবল বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আচ্ছা, আমাদের বেকার চিকিৎসক এখনো 40,000-এর মতো বাংলাদেশে আছে। আমি মনে করি আগামী 7 দিনের মধ্যে এটার ব্যাপারে একটা উদ্যোগ নেওয়া উচিত। এই করোনা লকডাউনের মধ্যেই এটার প্রস্তুতি নেওয়া উচিত, যে ট্রান্সমিশন কতটুকু কমলো বাড়লো আমরা কিন্তু এখনো বলতে পারছি না। করোনা ভাইরাসের আর কোনো নতুন ভ্যারিয়েন্ট ধরা পড়ার আগেই প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সামিয়া রহমান প্রিমা, চ্যানেল আই, ঢাকা। ভারতের মহারাষ্ট্রের একটি হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্কার লিক হয়ে অক্সিজেনের অভাবে 22 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। বুধবার পর্যন্ত 24 ঘন্টায় দেশটিতে আরো 2,95,041 জনের করোনা শনাক্ত হয়েছে। একদিনে আক্রান্তের হিসেবে এই সংখ্যা বিশ্বের সর্বোচ্চ। বিশ্বে করোনায় মৃত্যু 30,60,000 ছাড়িয়েছে, জানাচ্ছেন ইফতেখার উদ্দিন। গত কয়েক সপ্তাহ ধরেই করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে টালমাটাল পুরো ভারত। প্রতিদিনই বাড়ছে মৃত্যু আর আক্রান্তের সংখ্যা। এরই মাঝে মহারাষ্ট্রের নাসিক জেলায় একটি হাসপাতালে ট্যাঙ্ক লিক হয়ে 30 মিনিট অক্সিজেন সরবরাহ বন্ধ ছিল। ফলে অক্সিজেনের সংকটে 22 করোনা রোগী প্রাণ হারান। ভারতে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 1,56,16,130 জন।
একদিকে যখন মৃত্যু আর আক্রান্তের সকল রেকর্ড ছাড়িয়েছে, ঠিক তখনই লকডাউনের কবল থেকে ভারতকে বাঁচাতে সবাইকে বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু পশ্চিমবঙ্গে নির্বাচনকে ঘিরে প্রায় প্রতিদিনই জনসভা করছেন তিনি। কর্ণাটকে 4 মে পর্যন্ত রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, দিল্লি সহ দেশটির একাধিক রাজ্যে কোভিড রোগীদের সংখ্যা বাড়তে থাকায় অক্সিজেনের চরম সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। এমন পরিস্থিতিতে অক্সিজেন সংকট কাটাতে দ্রুত শিল্পক্ষেত্রে অক্সিজেন সরবরাহ বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। যুক্তরাষ্ট্র কানাডার সীমান্তে কঠোর বিধিনিষেধ 21 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। নেদারল্যান্ডসে আবারও শুরু হয়েছে জনসনের টিকার প্রয়োগ। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। বাংলা ভাষার প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। দীর্ঘ সাহিত্য জীবনে বহু সমৃদ্ধ কাব্য ও গবেষণা গ্রন্থ রচনা করেছেন তিনি। বাংলা কবিতার জগতে শঙ্খ ঘোষ এক কিংবদন্তির নাম। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। জীবনানন্দ দাশ পরবর্তী বাংলা সাহিত্যের অন্যতম শক্তিমান কবি শঙ্খ ঘোষ। গত 14 এপ্রিল 89 বছর বয়সী গুণী এই কবির শরীরে করোনা শনাক্তের পর বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। বার্ধক্যজনিত নানা সমস্যাও ছিল তার। এক পর্যায়ে অবস্থার অবনতি হলে কবিকে ভেন্টিলেশনে নেওয়া হয়, কিন্তু পরিস্থিতি উন্নতি হয়নি। বাংলা সাহিত্যে উজ্জ্বল পদচারণা ছিল শঙ্খ ঘোষের। দিনগুলি রাতগুলি, বাবরের প্রার্থনা, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। রবীন্দ্র বিশেষজ্ঞ হিসেবেও তিনি ছিলেন প্রসিদ্ধ। সাহিত্যের পাশাপাশি দিল্লি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ আইওয়া এবং বিশ্বভারতীর মতো প্রতিষ্ঠানে অধ্যাপনা করেছেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে 1992 সালে অবসর গ্রহণ করেন। দীর্ঘ সাহিত্য জীবনে একাধিক সম্মানে ভূষিত হয়েছেন শঙ্খ ঘোষ। রবীন্দ্র পুরস্কার, সরস্বতী সম্মান, জ্ঞানপীঠ পুরস্কার সহ 2011 সালে পদ্মভূষণে সম্মানিত হয়েছেন কবি শঙ্খ ঘোষ। বাংলাদেশের চাঁদপুরে জন্ম নেওয়া কবি শঙ্খ ঘোষের পৈতৃক নিবাস বরিশাল জেলার বানারীপাড়ায়। শৈশবে পড়াশোনা করেছেন পাবনা চন্দ্রপ্রভা বিদ্যাপীঠে। বাংলাদেশের মাটি ও মানুষকে ভীষণ ভালোবাসতেন তিনি। 2018 সালে চ্যানেল আইয়ের 20 বছর পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন কবি শঙ্খ ঘোষ। মানুষের পাশে থেকো, মানুষের কথা বলো, এই আহ্বান জানিয়েছিলেন কবি। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। মেট্রো রেলের 6 কোচের প্রথম ট্রেন সেট ঢাকায় পৌঁছেছে বুধবার বিকেলে 5টায় তুরাগ তীরে উত্তর পাশের ডিপোর কাছে, যেটিতে পৌঁছে এটি দ্রুতই এগুলো পরীক্ষামূলকভাবে চালানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। মিথিলা নাজনীনের রিপোর্ট। বাংলাদেশে চালু হতে যাওয়া মেট্রো রেল সার্ভিসের 24টি ট্রেনে মোট কোচ থাকবে 144টি। এর প্রথম 6টি কোচ জাপান থেকে বুধবার বিকেলে নদীপথে আমিনবাজার হয়ে তুরাগ নদীর তীরের উত্তর পাশে ডিপোর কাছে জেটিতে পৌঁছে। বৃহস্পতিবার এটি ডিপোতে নেয়ার কাজ শুরু হবে বলে জানান প্রকল্পটির ব্যবস্থাপনা পরিচালক। ইতালি থেকে আমরা একটা ইলেকট্রিক ট্রাক্টর আমরা ইম্পোর্ট করে নিয়ে এসেছি। সেই ট্রাক্টরটাকে ব্যবহার করে আমরা এই কোচগুলোকে রেল লাইনের উপরে স্থাপন করব। ইন্টিগ্রেটেড টেস্টটা শেষ হওয়ার পরে আমরা একটা সুনির্দিষ্ট তারিখ আপনাদেরকে বলবো এবং সেই দিনই ইনশাল্লাহ আমাদের ট্রায়াল রানগুলো শুরু। সবশেষ 17 সেপ্টেম্বরের মধ্যে মোট 5 ধাপে এই ট্রেন সেট বাংলাদেশে আসবে। দ্বিতীয় সেটটি এরই মধ্যে জাপান থেকে রওনা দিয়েছে। প্রতিটি মেট্রো ট্রেনের যাত্রী পরিবহন ক্ষমতা সর্বোচ্চ 2308 জন। বাংলাদেশে প্রথম উড়াল মেট্রো রেলে আন্তর্জাতিক মানের সব সুবিধা থাকবে। প্রথম পর্যায়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এটি চালু হবে। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে আই স্পোর্টস। দর্শক, খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টসে এখন যোগ দিচ্ছেন সহকর্মী রাহুল রায়। যাচ্ছি তার কাছে। রাহুল। মেহেদী, আপনাকে ধন্যবাদ। দর্শক সবাইকে স্বাগত আজকের আই স্পোর্টস। প্রথম টেস্টের প্রথম দিনটা দারুণ কাটিয়েছে টাইগাররা, আর স্বাভাবিকভাবেই সেই খবর দিয়ে শুরু করব আজকের আয়োজন। বহুদিন পর টাইগারদের সত্যিকার আধিপত্য দেখা গেল মাঠের ক্রিকেটে। ক্যান্ডির পাল্লে কেলেতে আজ দিনভর শাসন করেছেন বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা। তামিম ইকবাল 90 রানে ফিরে গেলেও নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে 126 রানে অপরাজিত আছেন তরুণ নাজমুল হোসেন শান্ত।
আর অধিনায়ক মুমিনুল নট আউট 64 রানে। প্রথম দিন শেষে 2 উইকেট হারিয়ে 302 রান তুলেছে বাংলাদেশ দল। ক্যান্ডি টেস্টের প্রথম দিনের বিস্তারিত সাদি মাহমুদের রিপোর্টে। 90 রানে তামিম আউট হয়ে সেঞ্চুরি হাতছাড়া করলেও শান্ত সেই ভুল পথে যাননি, বরং বাংলাদেশকে আলোর পথে রেখেই প্রথম দিনটি শেষ করে এসেছেন। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি, সেই 2017 সালে টেস্ট অভিষেকের পর এতদিনের অপেক্ষা শেষ হলো এই টপ অর্ডারের। ম্যাচের দ্বিতীয় ওভারে শান্ত ক্রিজে আসেন ওপেনার সাইফ হাসানের বিদায়ে। এরপর পুরো দিনই নিজের এবং দলের ইনিংস গড়ার কাজটা করে গেছেন। দিন শেষে 288 বল খেলে 126 রানে অপরাজিত আছেন। শান্তর আগে অবশ্য আলোচনায় ছিলেন তামিম ইকবাল। যতক্ষণ উইকেটে ছিলেন বলের গতি আর উইকেটের মেজাজ বুঝে অভিজ্ঞতার ভান্ডার খুলে মারকুটে ব্যাটিং করেছেন। শান্তর সাথে তার 144 রানের পার্টনারশিপ। ততক্ষণে সেঞ্চুরির কাছাকাছি তামিম ইকবাল, কিন্তু 101 বলে 90 রান করার পর সেই পুরনো রোগে পেয়ে বসল তাকে। খোঁচা দিয়ে স্লিপে জমা দিয়ে গেলেন আরেকটি বড় ইনিংসের স্বপ্ন। শান্ত তামিমের দুর্দান্ত দিনে কিছুটা আড়ালে চলে গেছে অধিনায়কের কীর্তি। মুমিনুল হকের ব্যাটও অপরাজিত 64 রানে। স্বভাবজাত শট খেলে গেছেন তার নিজের মতো। তার ব্যাটে ছন্দ থাকলে দ্বিতীয় দিনে আরো দূর যাবে বাংলাদেশের প্রথম ইনিংস। তাদের রান ফোয়ারার মধ্যে শূন্য হাতে ফিরেছেন কেবল সাইফ হাসান। এই ওপেনারকে ফিরিয়ে দিয়ে দিনটা অন্যরকম করার ইঙ্গিত দিয়েছিল লঙ্কানরা, কিন্তু দিনের শেষে লাল সবুজের নিয়ন্ত্রণে প্রথম ইনিংস। সাদি মাহমুদ, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। নিজের উপর বিশ্বাস ছিল নাজমুল হোসেন শান্তর। প্রথম টেস্ট সেঞ্চুরি পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে এই ব্যাটসম্যান বলেছেন ইনিংসটা আরো বড় করার চেষ্টা করবেন দ্বিতীয় দিনে। Bit of relief because I worked really hard last few months, but I didn't get runs. The last 2 tests I didn't score, but still I believe I can make runs. So it's today it's happened, so I'm really happy. ক্যান্ডির পাল্লেকেলে থেকে আপনাদের নিয়ে যাব মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেখানে আইপিএল এ মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। যদিও কেকেআরের সেরা একাদশে আজ নেই বাংলাদেশের নাম্বার 1 সাকিব আল হাসান। তার পরিবর্তে একাদশে এসেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনীল নারায়ণ। শেষ খবর পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে 95 রান। ফুটবল দুনিয়ায় তোলপাড় ফেলে দেওয়া প্রস্তাবিত ইউরোপিয়ান সুপার লিগ আয়োজনের স্বপ্ন এক রাতেই ভণ্ডুল হয়ে গেছে। শেষ পর্যন্ত আলোচিত এই লিগটি আর হচ্ছে না বলে টুইটে জানিয়েছেন টুর্নামেন্টের সহসভাপতি এবং অন্যতম প্রধান উদ্যোক্তা আন্দ্রেয়া আনিয়েলদে। ফুটবল দুনিয়ার বিশেষজ্ঞরা অবশ্য মনে করছেন ফুটবলের সর্বোচ্চ সংস্থা তাদের সব স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে ফিফা এবং ইউএফা। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। ফিরে যাচ্ছি মেহেদির কাছে। রাহুল, অসংখ্য ধন্যবাদ খেলাধুলার সব আপডেট দর্শকদের জানিয়ে দেবার জন্য। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে বিভিন্ন পেশায় নিয়োজিত নিম্ন আয়ের প্রায় 33,39,000 পরিবারকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সব মিলিয়ে 834 কোটি 73 লাখ টাকা বিতরণ করা হবে। সবচেয়ে বড় অংশ 14,97,000 পরিবারের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থ সহায়তা বিতরণ করবে ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। এবারও পরিবার প্রতি 2,500 টাকা করে দেওয়া হবে। দর্শক, সময় হলো অশোক লেল্যান্ড ইফাদত বিরতি নেবার। আর বিরতির পরে অন্যান্য সংবাদের সাথে আরো জানিয়ে ফিরছি। যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের হত্যায় দোষী সাব্যস্ত শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে একসাথে কাজ শুরু করেছে ধামাকা শপিং ও ডিসেবল রিহ্যাবিলিটেশনস অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন। দুই পক্ষের মাঝে অনলাইন চুক্তি সই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান। উপস্থিত ছিলেন ধামাকা শপিং.com এর ব্যবস্থাপনা পরিচালক এস.এম.ডি. জসিমউদ্দিন চিশতি, প্রধান পরিচালন কর্মকর্তা সিরাজুল ইসলাম রানা, ডিআরআর এর নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন এবং উপদেষ্টা সম্পারেজা। এরপর যে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ।
যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিন। তার বিরুদ্ধে আনা 3টি অভিযোগই আদালতে প্রমাণ হয়েছে। এতে চৌভিনের 40 বছরের কারাদণ্ড হতে পারে। রায় ঘোষণার পরবর্তী 8 সপ্তাহের মধ্যে চৌভিনের কারাদণ্ডের মেয়াদ ঘোষণা হতে পারে, তবে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন চৌভিন। রায় ঘোষণার সঙ্গে সঙ্গে আদালতের বাইরে উল্লাস করেন কয়েকশো মানুষ। রায়কে ন্যায় বিচারের দিকে এগিয়ে যাওয়ার বড় পদক্ষেপ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিচারকদের ধন্যবাদ জানান সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। রায়কে যুগান্তকারী বলেছেন ফ্লয়েডের পরিবার ও আইনজীবী। মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিস শহরে গত বছরের মে মাসে ডেরেক চৌভিনের হাতে নিহত হন জর্জ ফ্লয়েড। জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। পরিবর্তনকে গ্রহণ করতে হবে, এই প্রতিবাদে চীনের সাংহাইতে পরিবেশ বান্ধব গাড়ির প্রদর্শনী শুরু হয়েছে। প্রদর্শনীতে হাজার খানেক গাড়ি প্রদর্শিত হয়। উন্নত প্রযুক্তির ইলেকট্রিক গাড়ির পাশাপাশি কম কার্বন নিঃসরণ করা গাড়ি প্রদর্শিত হয়। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশান দাবি করেছে আগামী বছরের মধ্যে তারা ইলেকট্রিক এবং জ্বালানি নির্ভর ডুয়েল টেকনোলজির গাড়ি তৈরিতেও সক্ষম। 19 এপ্রিল থেকে শুরু হওয়া প্রদর্শনী চলবে 29 এপ্রিল পর্যন্ত। এবার অর্থনীতি সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগে কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 1 পয়েন্ট বেড়ে 5423 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 354টি কোম্পানির 776 কোটি 67 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 523 কোটি 17 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 130টির, কমেছে 157টির এবং অপরিবর্তিত 67টি কোম্পানির শেয়ারের দাম। জানাবো চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের পাহাড়তলী বাজার থেকে মেসার্স মাহি ট্রেডার্স নামে একটি আড়তের গোডাউন থেকে 70,000 কেজি সরকারি চাউল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় আড়তের মালিক আব্দুল বাহার মিয়াকে আটক করা হয়েছে। নগরীর মনসুরাবাদস্থ উপ পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ পুলিশ কমিশনার ফারুকুল হক। এ সময় তিনি আরও জানান, ভারত থেকে আমদানিকৃত সরকারি চালগুলো চট্টগ্রাম বন্দর জেটি থেকে নোয়াখালী এলএসডি গোডাউনে যাওয়ার কথা থাকলেও সেখানে না গিয়ে পাহাড়তলী চাল বাজারে আড়তদের মেসার্স মাহি ট্রেডার্সের গোডাউনে স্থানান্তর করা হয়। পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। লক্ষ্মীপুরে মুড়ি ভাজার ধুম পড়েছে। ব্যস্ত সময় পার করছেন শতাধিক পরিবারের নারী পুরুষ। এক একটি পরিবার প্রতিদিন প্রায় 2 মণ মুড়ি তৈরি করছে। লক্ষ্মীপুর থেকে মহিউদ্দিন মুরাদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। সরাসরি হাতের ছোঁয়ায় উৎপাদিত এসব মুড়ির স্বাদ ও গন্ধ অসাধারণ, তাই কদর বেশি। লক্ষ্মীপুর জেলা শহরের শমশেরবাদ এলাকায় মুড়ি উৎপাদনের সঙ্গে যুক্ত শতাধিক পরিবার। রোদে শুকাই গাটি আবার মেশিনে সুরে চাল দেরি আমরা সারা বছর মুড়ি বেজি। এই রোজার মাসে আমরা একটু বেশি বেজি। রাত 3টার দিকে উঠি, 9টা বাজে দুজনে মুড়ি বেজা। রোজার মাস হইলে একটু মিষ্টি বাজি, আর সারা বছরই আমরা মুড়ি বেজি। আমরা ব্যবসায়ীরা রমজানের আগে দিয়ে একটু দাম বাড়তি হয়, চলে বেশি। বাজারে প্রতিমন হাতে ভাজা মুড়ির পাইকারি দাম 4000 থেকে 4500 টাকা। আমাদের এই মুড়িগুলো আমাদের এই অঞ্চলের রমজান আসলে একটু বেশি চলে। এখন এই অঞ্চলের চাহিদা মিটাদের পরেও এই মুড়িগুলি জেলার বিভিন্ন জেলাতে পাইকাররা এসে এখান থেকে নিয়ে যায়। দেশীয় গিগোস ধান 2 দিন ভিজিয়ে তা সেদ্ধ করে আবার রোদে শুকানো হয়। এরপর তৈরি হয় মুড়ি উৎপাদনের চাল। স্থানীয় জাতের ওই ধানের আবাদ টিকিয়ে রাখতে কৃষি বিভাগও আন্তরিক। লক্ষ্মীপুরের হাতে ভাজা মুড়ি যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ।
শুষ্ক মৌসুমে তীব্র পানি সংকটে পড়েছে কুষ্টিয়া পৌর এলাকার হাজারো পরিবার। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পৌর কর্তৃপক্ষ বলছে, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় নলকূপ ও পাম্পে পানি উঠছে না। পৌরসভার পাইপলাইনে সরবরাহ করা পানি কিছু মানুষ পেলেও বেশিরভাগ এলাকায় পানি নেই। কুষ্টিয়া থেকে আনিসুজ্জামান টাবলুর তথ্য ও ভিডিও চিত্রে শমিক আহমেদের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাম্প্রতিক বছরগুলোতে শুষ্ক মৌসুমে কুষ্টিয়া শহর ও আশপাশের এলাকায় পানির সংকট থাকে। গড়াই নদীতে পানি প্রবাহ কমে এবারের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এলাকার প্রায় সব নলকূপই অকেজু, অনেক স্থানে পাম্পেও পানি উঠছে না। পৌরসভার সব এলাকায়ও পানির লাইন নেই। খাবার ও গৃহস্থলী কাজে পানি পাচ্ছে না সাধারণ মানুষ। খাবার জন্য পানি অন্যের বাড়ি থেকে আনছি, সে বাড়িরও সমস্যা হচ্ছে। আমাদের আশেপাশে পানি নাই। এরকম জিকে সেচ বন্ধর কারণে যেমন মাঠে পানি নাই, তেমনি পানির স্তর নেমে যাওয়ার কারণে গৃহস্থলীদের কাজ কাম থেকে শুরু করে খাওয়ার পানি, গোসলের পানি, নিত্য প্রয়োজনীয় পানির মহা সংকট দেখা দিয়েছে। পুরাতন এলাকার মানুষ যেভাবে পৌরসভা থেকে সার্ভিস পাচ্ছে পানির, আমরা নতুন এলাকার মানুষ এভাবে সার্ভিস পাচ্ছি না। নিজস্ব ব্যবস্থাপনায় আমরা যে পানি উত্তোলন করছি তা খুব সামান্য। পানি সরবরাহে হিমশিম খেতে হচ্ছে পৌর কর্তৃপক্ষকে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় যেখানে সেখানে গভীর নলকূপ নির্মাণকে দায়ী করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। আমাদের পৌরসভা থেকে 4600 মতো হ্যান্ড টিউবওয়েল বিভিন্ন এলাকায় বসানো আছে, সেটাও ফেল করছে। মানুষ নিজের ভাবে যারা হ্যান্ড টিউবওয়েল বসাইছে সেটাও ফেল করছে। এখন আমাদের যে প্রোডাকশন অয়েল দিয়ে আমরা 27টা এখন প্রোডাকশন অয়েল দিয়ে আমরা পানি সরবরাহ ব্যবস্থা রেখেছি। সেই পানি সরবরাহ ব্যবস্থা প্রোডাকশন অয়েলেও দেখা যাচ্ছে যে 50% 60% প্রোডাকশন হচ্ছে। এই যে উৎপাদক যে নলকূপগুলা, তার উৎপাদন ক্ষমতা এখন কমে গেছে পানির লেয়ারের নিচের কারণে। একটা তো হলো বৃষ্টি, 2 নম্বর হচ্ছে আপনার নদীর পানি। নদীর পানি থেকেও কিন্তু আপনার এই গ্রাউন্ড ওয়াটার লেভেলটা রিচার্জ হয়। এমনি তো ওই রিচার্জ হইতেছে না, পানির লেয়ার নিচে নামছে, এরপরে আবার আপনি ওই পানিটাকেও আপনি সাবমার্সিবল পাম্প দিয়ে উঠাই তুলতেছেন, আরো নিচে নামতেছে। পানি সংকট সমাধানে জরুরি উদ্যোগ নেওয়ার দাবি এলাকাবাসী। শৌমিক আহমেদ, চ্যানেল আই। যাওয়া যাক এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদে। করোনায় শরীয়তপুরের টেইলারিং ব্যবসায় ধস নেমেছে। পরপর 2 বছর ঈদে ক্ষতিগ্রস্ত জেলার 500 বেশি ব্যবসায়ীর পথে বসার অবস্থা হয়েছে। কর্মহীন হয়ে পড়েছেন 1500-এর বেশি শ্রমিক ও ব্যবসায়ী। শরীয়তপুর প্রতিনিধি SM মুজিবুর রহমানের রিপোর্ট। টেইলারিং ব্যবসার মূল সময় রমজান মাস। পরপর 2 বছর রমজান মাসে লকডাউন কার্যকর হওয়ায় টেইলারিং ব্যবসায়ীদের টিকে থাকা অসম্ভব হয়ে পড়েছে। বেকার হয়ে পড়েছেন জেলার প্রায় 500 টেইলার্সের 1500-এরও বেশি শ্রমিক। ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে নেয়া ঋণ পরিশোধ করতে না পেরে অনিশ্চিত হয়ে পড়েছে ব্যবসার ভবিষ্যৎ। গত বছরও লকডাউনের কারণে রোজায় ব্যবসা করতে পারিনি, এই বছরও রোজার কারণে, এই লকডাউনের কারণে রোজার ব্যবসা করতে পারতেছি না। আমরা ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকা লোন নিয়ে ব্যবসা চালাচ্ছি। আমাদের এরকম হইলে আমাদের পথে বসা ছাড়া আর কোনো পথ নেই। টেইলারিং ব্যবসা রক্ষায় সরকারি সহায়তার দাবি জানিয়েছে জেলা বণিক সমিতি। সরকার যদি এদের ব্যাপারে কোনো প্রণোদনা বা ঋণ বা আর্থিক সহায়তার ব্যবস্থা না করে, তাহলে এই টেইলারিং এবং টেইলারিংয়ের সাথে সংশ্লিষ্ট সমস্ত লোকগুলি আর্থিকভাবে তারা কিন্তু একেবারে পথে বসে যাওয়ার উপক্রম হয়েছে। আশা করি সরকার বাহাদুর ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবেন, এদেরকে অন্তত সুরক্ষার জন্য আর্থিকভাবে। এই পেশা টিকিয়ে রাখতে কার্যকর পদক্ষেপের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। তারা যে জীবিকার বিষয়ে একটা চ্যালেঞ্জের মুখোমুখি, এটা আমরাও কিন্তু যখন অভিযানগুলো করি, আমরা এই কথাগুলো আমাদের কাছেও আসে। আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের জায়গা থেকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে, এবং যদি খুব বেশি অসহায় কেউ থেকে থাকে, সরকারি সাহায্যের তালিকা হলে ওনাদেরকে প্রায়োরিটি বেসিসে ওনাদের নামগুলো যাতে অন্তর্ভুক্ত করা যায়, সেই প্রচেষ্টাই আমাদের থাকবে। শুধু আশ্বাস নয়, কার্যকর পদক্ষেপ চায় জেলাবাসী। SM মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। প্রিয় দর্শক, সময় হলো আবার অশোক লীলান ইফাদত বিরতি নেবার। আর বিরতির পর্যায়ে থাকছে মাদারীপুরে